রামসুন্দর মিত্রের 5 ছেলের পর একটি মাত্র কন্যা নিরুপমা। তাই রামসুন্দর বাবু অনেক আদর যত্নে তাকে মানুষ করেছে। নিরুপমা এখন বিবাহযোগ্যা। রামসুন্দর বাবু মেয়ের জন্য সুপাত্রের সন্ধান করতে থাকে, কিন্তু পাত্র কিছুতেই মনের মতো হয় না। অবশেষে জমিদার রায়বাহাদুরের একমাত্র ছেলের সন্ধান পায় রামসুন্দর। বরপক্ষের দাবি 10,000 টাকা এবং বহুল দান সামগ্রী পণ দিতে হবে। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করে তাতেই সম্মত হলেন। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না। কিন্তু রামসুন্দর বিবাহের দিন সেই সমস্ত টাকা জোগাড় করতে পারল না। ফলে বিবাহ সভায় একটা তুমুল হইচই বেঁধে গেল। শুভকার্যটা সম্পন্ন হয়ে যা, আমি নিশ্চয়ই টাকা শোধ করে দেব। টাকা হাতে না পেলে বর সভাস্থ করা যাবে না। এই ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে চেলে পড়ে গহনা পরে কপালে চন্দন দিয়ে চুপ করে বসে আছে। ভাবি শ্বশুরকুলের প্রতি তার খুব একটা ভক্তি বা অনুরাগ দেখা গেল না। ইতিমধ্যে একটা সুবিধা হলো। বর হঠাৎ করে তার বাবার অবাধ্য হয়ে উঠল। সে তার বাবাকে বলল, কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না। বিবাহ করতে এসেছি, বিবাহ করেই যাব। হ্যাঁ, দেখছেন মশাই, আজকালকার ছেলেদের সব ব্যবহার দেখছেন। বর্তমান শিক্ষার বিস্ময় ফল নিজের সন্তানদের মধ্যে প্রত্যক্ষ করে রায়বাহাদুর হতবাক হয়ে বসে রইলেন। নিরানন্দ ভাবেই বিবাহ সম্পন্ন হয়ে গেল। শ্বশুরবাড়ি যাবার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে রামসুন্দর বাবু আর চোখের জল ধরে রাখতে পারলেন না। ওরা কি আমাকে আসতে দেবে না বাবা? কেন আসতে দেবে না মা? আমি তোমাকে নিয়ে আসবো। রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখতে যান, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নেই। চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে। বাড়ির বাইরের একটা ঘরে 5 মিনিটের জন্য মেয়ের সাথে দেখা করতে পারেন, কোনোদিন আবার তাও পারেন না। এদিকে শ্বশুর বাড়িতে উঠতে বসতে মেয়েকে খোঁটা দিচ্ছে। বাপের বাড়ির নিন্দা শুনে ঘরে দরজা দিয়ে কান্নাকাটি করা তার রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না। কেউ নিরুপমাকে দেখে যদি বলে, বাহ, মুখটা তো কি সুন্দর, মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায়। শ্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তার তেমনি শ্রী। আহা, এভাবে বলছো কেন? এত সুন্দর মুখখানা কেমন যেন শুকনো শুকনো লাগছে। তুমি কি ঠিক মতো তোমার বৌমার যত্ন খেয়াল রাখছো না? ওই ঢের হয়েছে। বাপ যদি পুরো দাম দিত তাহলে মেয়েও পুরো যত্ন পেত। শ্বশুরবাড়ির সকলেই এমন ভাব দেখায় যেন ও বাড়িতে নিরুপমার কোনো অধিকার নেই। এদিকে কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা রামসুন্দরের কানে গিয়ে ওঠে। তাই রামসুন্দর ঠিক করে, বাড়িটা বিক্রি করা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। কিন্তু ছেলেদের কি হবে? আমি যে বাড়ি বিক্রি করছি সেটা এখন কাউকে বলবো না। বাড়ি বিক্রি করে সেই বাড়ি ভাড়া নিয়ে বাস করবো। আমার মৃত্যুর আগে এ কথা ছেলেরাও জানতে পারবে না। সেই মতো রামসুন্দর বাড়ির খরিদ্দার খুঁজতে থাকে, কিন্তু ইতিমধ্যেই তার ছেলেরাও সে কথা জানতে পেরে যায়। সকলে বাবার কাছে এসে কান্নাকাটি শুরু করলে বাড়ি বিক্রি স্থগিত হয়। এরপর রামসুন্দর নানা জায়গা থেকে বিস্তর সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন। একসময় এমন হলো যে সংসারের খরচও তিনি আর চালাতে পারলেন না। রামসুন্দরের মুখ দেখে নিরুপমা সব বুঝতে পারল। তার চোখে মুখে দৈন্যতা ও দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। বহু প্রতীক্ষার পর মেয়ের দেখা পেয়ে বাবার বুক যে কেমন করে ফাটে তা রামসুন্দরের হাসি দেখলে টের পাওয়া যায়। তাই নিরুপমা বাবার ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দেবার জন্য কয়েকদিন বাপের বাড়ি যাওয়ার কথা রামসুন্দরকে বলে। বাবা, আমাকে একবার বাড়ি নিয়ে চলো। কিন্তু রামসুন্দরের কোনো জোর নেই। নিজের কন্যার উপর পিতার যে স্বাভাবিক অধিকার আছে
তা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখতে হয়েছে। এমনকি কন্যার দর্শন সেও অতি সংকোচে ভিক্ষা চাইতে হয়। কিন্তু মেয়ে নিজের বাড়ি আসতে চাইলে বাপ তাকে না এনে কেমন করে থাকে। তাই বেআইয়ের কাছে সে কথা বলার আগে বহু হীনতা, অপমান ও ক্ষতি স্বীকার করে সে ৩,০০০ টাকা জোগাড় করে বেআইয়ের কাছে যায়। প্রথমে বেশ কিছু আজগুবি আলোচনা করলেন, অবশেষে কথায় কথায় বললেন, হ্যাঁ হ্যাঁ ব্যয়, সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি যাচ্ছি যখন তখন হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু কিন্তু সময়কালে কিছুই মনে থাকে না। আসলে বয়স হচ্ছে তো। থাক বেয়াই, ওই টাকা নিয়ে আমার কোনো কাজ নেই। অযথা অযথা ছুঁচো মেরে হাত বন্ধ করার কোনো ইচ্ছেও আমার নেই। ব্যয় মশাই, অনেকদিন হলো মেয়ের বিয়ে হয়েছে। 2-1 দিনের জন্য যদি মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেন তবে। না না, সেসব এখন একদম হবে না। আমি যতদিন না সমস্ত টাকা শোধ করে দিয়ে অসংকোচে কন্যার উপর দাবি করতে পারবো, ততদিন আমি বেয়াই বাড়ি যাব না। বহুদিন গেল, রামসুন্দর আর মেয়ের কাছে যায় না। তাই নিরুপমা বাড়িতে লোক পাঠায়, কিন্তু তাও বাবার দেখা পায় না। অবশেষে নিরুপমা অভিমান করে লোক পাঠানো বন্ধ করে দিল। তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগলো, কিন্তু তবুও তিনি গেলেন না। দেখতে দেখতে আশ্বিন মাস এসে পড়ল। রামসুন্দর বললেন, এবার পুজোর সময় মাকে ঘরে আনবই, নইলে আমি আমৃত্যু মেয়ের বাড়ি যাব না। দাদু দাদু, তুমি আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছ? দৈনপীড়িত গৃহের ক্রন্দনধ্বনি কানে নিয়ে রামসুন্দর তার বেয়াইয়ের বাড়িতে প্রবেশ করলেন। আজ তার সে সংকোচ ভাব আর নেই। দ্বাররক্ষী এবং ভৃত্যদের প্রতি তার সলজ্জ দৃষ্টিপাতও দূর হয়ে গেছে। যেন আপন গৃহে প্রবেশ করলেন। শুনলেন রায়বাহাদুর ঘরে নেই, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মনের উচ্ছ্বাস সংবরণ করতে না পেরে রামসুন্দর কন্যার সাথে দেখা করলেন। আনন্দে তার 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। বাবাও কাঁদে, মেয়েও কাঁদে। দুজনে কেউ আর কথা বলতে পারে না। এমন করে কিছুক্ষণ গেল। তারপরে রামসুন্দর বললেন, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো সমস্যা নেই। বাবা, আমাদের তুমি এভাবে পথে বসালে? আচ্ছা, তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা সত্য পালন করতে দিবি না? দাদু, তুমি আমাকে গাড়ি কিনে দিলে না। পিসিমা, আমাকে একখানা গাড়ি কিনে দেবে? বাবা, তুমি যদি আর 1 পয়সাও আমার শাশুড়িকে দাও, তাহলে আর তোমার মেয়েকে কখনো দেখতে পাবে না। এই তোমার গা ছুঁয়ে বললুম। ছি ছি মা, অমন কথা বলতে নেই। আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোর অপমান। টাকা দিলে তবেই সেটা অপমান? তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণই আমার দাম। না বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এ টাকা চায়নি। তাহলে ওরা তোমাকে যেতে দেবে না মা? না দেয় তো কি করবে বলো? তুমিও আমায় আর নিয়ে যেতে চেও না। রামসুন্দর যে টাকা নিয়ে এসেছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়েই ফিরে গেছেন, সে কথা গোপন থাকল না। এক স্বভাব কৌতূহলী দাসী নিরুপমার শাশুড়িকে এই খবর দিল। এ কথা শুনে তার আক্রোশের সীমা রইল না। নিরুপমার পক্ষে তার শ্বশুরবাড়ি সরসজ্জা হয়ে উঠল। এদিকে তার স্বামী বিবাহের অল্পদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরে চলে গেছে। সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সাথে নিরুপমার সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হলো। কিছুদিন পর নীরুর একটা গুরুতর পীড়া হলো।
কিন্তু সেজন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হইত না। যদি আহারের প্রতি বধূর কোনো অবহেলা দেখিতেন, তবে শাশুড়ি বলিতেন, নবাবের ঘরের মেয়ে কিনা ওর গরিবের ঘরের অন্ন মুখের হচ্ছে না। দেখো না একবার চিলি হচ্ছে, দেখো দিনে দিনে যেন একেবারে পোড়া কাঠ হয়ে যাচ্ছে। বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা। সবই বুঝি আমি, তোমার শুধুই বাপের বাড়ি যাওয়ার ছল। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাসকষ্ট উপস্থিত হইল, সেই দিনই প্রথম ডাক্তার দেখল এবং সেই দিনই ডাক্তারের দেখা শেষ হলো। বাড়ির বড় বউ মরেছে, কাজেই খুব ধুমধাম করে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হলো। এমন চন্দন কাঠের চিতা এ মুলুকে কেউ কখনো দেখেনি। এমন ঘটা করে শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরদের বাড়িতেই সম্ভব, এবং এর ফলে তাদের কিছুটা ঋণও হয়ে গিয়েছিল। আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে ফেলেছি, অতএব যত তাড়াতাড়ি সম্ভব আমার স্ত্রীকে এখানে পাঠানোর ব্যবস্থা করুন। বাবা, তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করেছি, অতএব অবিলম্বে ছুটি নিয়ে এখানে আস। এবারে 20,000 টাকা পণ হাতে হাতে আদায়।